আজ আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা একটি সত্য জেল পালানোর ঘটনার উপর বানানো হয়েছে। মুভিটিতে এমন একটি চালাক এবং বুদ্ধিমান অপরাধীকে দেখানো হয়েছে যে সমুদ্রের মাঝে অবস্থিত একটি জেল থেকে সকল পুলিশের চোখে ফাঁকি দিয়ে খুব সহজেই পালিয়ে যায়। এই কারণেই সেই অপরাধী ইতিহাসে বিখ্যাত হয়ে ওঠে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা মরিস নামের এক খুবই চালাক চোরকে দেখি, যাকে ব্যাংক ডাকাতির কেসে পুলিশ ধরেছে এবং তাকে আজীবনের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ জেলে আলকাদ্রাজে পাঠানো হয়েছে। আলকাদ্রাজ এমন এক জেল যা সমুদ্রের মাঝখানে এক ছোট্ট আইল্যান্ডে তৈরি করা হয়েছিল। মানে যদি কোনো বন্দি জেল ভেঙে বেরিয়েও আসে তবুও সে পালাতে পারবে না, কারণ সামনে তার পথের বাঁধা হয়েছিল এক অসীম সমুদ্র। এই কারণেই এই জেলকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল বলা হতো। এখানে শুধু বিশ্বের কুখ্যাত অপরাধীদেরকেই রাখা হতো, কিন্তু খুব শিগগিরই এই জেলের বিখ্যাত নাম এবং খ্যাতি মাটিতে মিশে যাবে, কারণ এখন এই জেলে প্রবেশ করেছে ফ্র্যাঙ্ক মরিস, এক চালাক চোর যে আগেও বহুবার জেল ভেঙে পালিয়েছে। তবে এবার মরিস একটু ঘাবড়েই যায়, কারণ এই জেলটা ছিল ভীষণ নিরাপদ। কিন্তু মরিসের কোনোভাবেই এখানে সারা জীবন কাটানোর ইচ্ছা ছিল না। সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে চাইছিল। জেলে ঢোকার সাথে সাথেই মরিস পালানোর পরিকল্পনা করতে শুরু করে। প্রথমে তাকে মাথা থেকে পা পর্যন্ত চেক করে এরপর তার সেলে বন্দি করা হয়। একজন গার্ড এসে তাকে বলে, ওয়েলকাম টু আলকাত্রাজ, এখান থেকে তুমি পালাতে পারবে না। এরপর থেকেই আসল কাহিনী শুরু হয়। কিছুক্ষণ পর হঠাৎ একটি ঘন্টা বাজার সাথে সাথেই জেলখানার সব সেলের গেট খুলে যায়। অফিসাররা বন্দীদের বাইরে রাখেন। এই জেলের ডিসিপ্লিন ছিল অত্যন্ত কঠোর। বন্দীদের প্রতিদিন জেলখানা পরিষ্কার করার পর প্রত্যেককেই সময় মতো সেলে ফেরার নিয়ম মানতেই হতো এবং সকলকেই একই ধরনের ইউনিফর্ম পরতে হতো। সকলেই একই ধরনের ইউনিফর্ম পরে লাইনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খেতে আসে। মরিসের টেবিলে লিটমাস নামের এক বন্দী বসেছিল। মরিস তাকে বলে, আমাকে তো কাঁটা চামচ দেয়নি, এখন আমি নুডলস খাবো কিভাবে? লিটমাস তাকে বলে, আরে এটা তোর বাড়ি নয়, যা পেয়েছিস চুপচাপ খেয়ে নেই, নইলে গার্ডেরা মারধর শুরু করবে। এই সময় উল্ফ নামের এক কারাগারের খতরনাক কয়েদি মরিসকে বিরক্ত করতে শুরু করে। উল্ফের উপর সবাই বিরক্ত ছিল, কারণ সে জেলের ভিতরে নিজের মতো করে দাদাগিরি চালাতো, আর তার বিরুদ্ধে ধর্ষণের অসংখ্য মামলা ছিল। এই কারাগারে তাদের মতোই অনেক ভয়ানক কয়েদিদের রাখা হয়েছিল। এখানে লিটমাস মরিসের কাছ থেকে একটু খাবার চায়, কিন্তু মরিস তাকে নিজের প্লেটই দিয়ে দেয়। তখন মরিস টেবিলের নিচে দিয়ে দেখে যে লিটমাস আসলে খাবারটা খাচ্ছে না, বরং সে তার একটি পোষ্য ইঁদুরকে খাওয়াচ্ছে। রাত হয়ে যায়। এক গার্ড মরিসকে নিয়ে যায় ওয়ার্ডেনের কাছে। ওয়ার্ডেন তাকে বলে, আমি জানি তুমি খুবই বুদ্ধিমান আর চালাক, কিন্তু তোমার চালাকি এখানে কাজ করবে না। তোমার মতো আরো অনেক চালাক অপরাধী এখানে এসেছে, কিন্তু কেউই এখান থেকে পালাতে পারেনি। এখানে বন্দীদের জন্য কঠোর নিয়ম আছে। 2 মাসে একবার কয়েদিদের প্রিয়জনেরা তাদের সাথে দেখা করতে পারে, সেটাও যদি আমার মুড ভালো থাকে। এই জেলের ওয়ার্ডেন খুবই কঠোর একজন মানুষ ছিলেন, যিনি সামান্য ভুলেও কঠিন শাস্তি দিতেন। তিনি মরিসকে সরাসরি জানিয়ে দেন এখান থেকে পালানোর চিন্তাও যেন সে না করে, নইলে তার টুকরো টুকরো করে এই সমুদ্রে শার্ক মাছেদের খাইয়ে দেওয়া হবে। মরিস এইসব শুনে শুধু এইটুকুই উত্তর দেয়, না স্যার, আপনি থাকতে কেউ কি পালানোর স্বপ্ন দেখতে পারে? কিন্তু আসলেই প্রথম দিন থেকেই মরিস পালানোর পরিকল্পনা শুরু করে দিয়েছিল। সেই সময় ওয়ার্ডেনের টেবিল থেকে সুযোগ বুঝে সে একটি ছোট্ট নেল কাটার চুরি করে। সেটা ছোট হলেও মরিস জানত আলকাদ্রাজের মতো জেল থেকে পালাতে এটি একদিন বড় কাজে লাগবে। সেলে ফেরার পর সে নেল কাটারটি বাইবেলের মধ্যে লুকিয়ে রাখে। পরের দিন বাথরুমে আবার উল্ফ নামের ওই কয়েদি তাকে বিরক্ত করে, কিন্তু এবার মরিস তাকে ছাড়েনি। সে উল্ফকে ধরে প্রচণ্ড মারধর করে। এরপর থেকেই মরিসকে জেলখানার বাকি সকল কয়েদিরা ভয় পেতে শুরু করে। কিছুদিন পর মরিসকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয়। সেখানে তার সঙ্গে পরিচয় হয় ইংলিশ নামের এক কয়েদির। ইংলিশ ছিল জেলের সিনিয়র একজন কয়েদি, যাকে 2টি খুনের কারণে আজীবনের সাজা দেওয়া হয়েছিল। সে জেলের প্রত্যেকটি কোণা ভালোভাবেই চিনত। সকালে মরিস আর উল্ফের লড়াইয়ের খবরও তার জানা ছিল। সে মরিসকে আজকের কাজ হিসেবে কিছু বই দেয়, যা তাকে সবার সেলে পৌঁছে দিতে হতো। কাজ শেষে সে জেলখানার খোলা একটি গ্রাউন্ডে যায়, যেখানে মরিসের পরিচয় হয় ডগ নামের এক আর্টিস্টের সঙ্গে। ডগ শান্ত এবং খুবই ভালো একজন মানুষ ছিল। বহু বছর ধরে সে এখানে বন্দী। তার নেশা ছিল ছবি আঁকা। ডগ তাকে বলে,
আলকাদ্রাজের মতো জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে, কিন্তু আমার ছবি আঁকার নেশাটি আমাকে এখনো পর্যন্ত ঠিক রেখেছে। মরিস দেখে সে তার নিজের ছবি আঁকছে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি ছবিতে ফুল আঁকলে কেন? তোমার শার্টে তো কিছুই নেই। ডগ উত্তর দেয়, এটাই আমার মনের খুশি, যা শুধু ছবিতেই আছে, মনের মধ্যে নেই। এরপর মরিস সেখানেই ইংলিশকে বসে থাকতে দেখে। সে তার কাছে যেতে গেলে প্রথমে ইংলিশের লোকেরা তাকে বাধা দেয়, তবে ইংলিশ ইশারায় তাকে ছেড়ে দিতে বলে। মরিস সরাসরি তার মনের কথা ইংলিশকে জানিয়ে দেয়। এখান থেকে পালাতে সে কি তাকে সাহায্য করবে? ইংলিশ তার কথা শুনে হেসে বলে, এটা শুধু একটা জেল নয়, এটা আমাদের কবর বলতে পারো। এখান থেকে বেরোতে হলে আগে আমাদের মরতে হবে। ধরো তুমি এই বড় বড় দেওয়ালগুলিকে পার করে গেলে এবং গার্ডেদের এড়িয়ে জেল থেকে বেরিয়েও গেলে, কিন্তু শেষে তোমাকে এই বিশাল সমুদ্র থামিয়ে দেবে। জলে রয়েছে হিংস্র শার্ক, তাই সময় নষ্ট আর করো না, নিজের সাজা কাটো, কমসে কম তুমি জীবিত তো থাকবে। কিন্তু মরিস নিজের সিদ্ধান্তে অটল ছিল। যেভাবেই হোক সে এই জেল থেকে পালাবেই। ওই রাতেই এক অফিসার তাকে জানায় যে কাল থেকে তাকে কার্পেন্টিংয়ের কাজ করতে হবে, যেখানে ঘন্টা প্রতি 50 সেন্ট করে টাকা দেওয়া হবে তাকে। মরিস তৎক্ষণাৎ রাজি হয়ে যায়, কারণ সে জানত ওখান থেকে সে এমন কোনো জিনিস পেতে পারে যা তাকে জেল থেকে পালাতে সাহায্য করতে পারে। পরদিন মরিস লিটমাসকে জিজ্ঞাসা করে, এখান থেকে পালানোর কোনো কি উপায় আছে? লিটমাস হেসে বলে, প্রতিটি সেলে একটা করে এয়ার ভেন্ট আছে, সেখান দিয়ে ছাদ পর্যন্ত পৌঁছানো সম্ভব। তখনই ডগ মরিসকে বলে, উলফ তার দিকেই আসছে। উলফ ছুরি দিয়ে মরিসের উপর আক্রমণ করে। মরিস কোটটি খুলে হাতে পেঁচিয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু তখন এক গার্ড তাদেরকে থামাতে এলে উলফ গার্ডকে ছুরি মারে। এতে ওয়াচ টাওয়ারের ওপর থেকে একটি গার্ড গুলি চালায়, যার ফলে তারা থেমে যায়। মরিস তখন প্রথম দেখে যে ওয়াচ টাওয়ারেও একটি গার্ড আছে। গার্ডেরা মরিস আর উলফকে ধরে নিয়ে ডি ব্লকে নিয়ে যায়, যেটা একটি অন্ধকার সেল, যেখানে কয়েদিদের উপর ভয়ানক টর্চার করা হতো। সেই ডি ব্লকে কোনো কয়েদিরাই যেতে চাইত না। যাওয়ার আগে উলফ তাকে ধমকি দিয়ে বলে যে তার হাতেই তাকে মরতে হবে। সেই রাতেই মরিসের উপর খুবই টর্চার করা হয় এবং 2 সপ্তাহ সেই সেলে বন্দি রাখার পর মরিসকে সাধারণ সেলে আনা হয়। ফিরে এসে সে লিটমাসের পোষা ইঁদুর দিয়ে পাঠানো একটি নোট পায়, যাতে লেখা ছিল, ওয়েলকাম ব্যাক মরিস। কিছুদিন পর তার সেলের পাশেই চার্লি নামের এক নতুন কয়েদি আসে। দুইজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। মরিস তার সাথে তার বাকি বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। এদিকে একদিন ওয়ার্ডেন হঠাৎ প্রতিটি সেল পরীক্ষা শুরু করে দেয়। তিনি ডগের সেলে গিয়ে তার আঁকা ছবিগুলিকে দেখে, যেগুলির মধ্যে তার নিজের ছবিও ছিল। ওয়ার্ডেন সেটি দেখে খুবই খুশি হলেও পরের দিন সব ছবি তার সেল থেকে ফেলে দেওয়ার আদেশ দেয় এবং এই পদক্ষেপে ডগ ভিতর ভিতর অনেকটাই ভেঙে পড়ে, কারণ এটাই তার একমাত্র বেঁচে থাকার কারণ ছিল। মরিস তাকে বোঝানোর চেষ্টা করে সেগুলো শুধুমাত্র তার পেইন্টিংই ছিল, সে আরও পেইন্টিং বানাতে পারবে, এতে মন খারাপ করার কিছুই নেই। কিন্তু ডগের মন পুরোপুরি ভেঙে গেছিল। পরের দিন কার্পেন্টিংয়ের কাজে যাওয়ার আগে মরিস একটি গার্ডকে ডগের উপর নজর রাখতে বলে, যাতে সে নিজের কোনো ক্ষতি না করে দেয়। তবে গার্ড তার নিজের কাজ করতে বলে এবং এই কথায় খুব একটা গুরুত্ব দেয় না, যার ফলে কাজের সময় ডগ মরিসের পকেটে কিছু গোপন জিনিস ঢুকিয়ে দিয়ে তারপর হঠাৎই এক কুড়াল দিয়ে নিজের 3টি আঙুল কেটে ফেলে এবং চিৎকার করে বলে, যে আঙুলে আমি ছবি আঁকতে পারবো না সেগুলোর কোনো দরকারই নেই। গার্ডেরা তাকে সেখান থেকে নিয়ে যায়। মরিস লক্ষ্য করে যে ডগ তার কোটের পকেটে সেই ফুলটি ঢুকিয়ে দিয়েছে, যেটা সে ছবিতে এঁকেছিল। হয়তো সে বলতে চাইছিল তার আনন্দ, তার খুশি সবকিছুই কেড়ে নেওয়া হয়েছে। মরিস খুবই রেগে আঙুলগুলিকে একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে গার্ডকে দিয়ে বলে, এটা ওয়ার্ডেনকে দিয়ে দাও, সে ডগের অবস্থা দেখে হয়তো খুশি হবে। পরদিন মরিস তার সেলে বসেছিল। সে দেখে একটি তেলাপোকা এয়ার ভেন্টে ঢুকছে। সে আইডিয়া করতে পারে হয়তো এখান থেকে বেরোনোর এটা একটি রাস্তা হতে পারে। তখন ইংলিশ এসে তাকে জানায় ডগ মারা গেছে। সে আসলে নিজের আঙুলগুলো কেটেছিল এই কারণেই, কারণ তার ছবি আঁকার অনুমতি কেড়ে নেওয়া হয়েছিল। এটা শুনে মরিস খুবই রেগে যায়। পরের দিন ডাইনিং হলে ওয়ার্ডেন মরিসকে জিজ্ঞাসা করে সে ডগকে কেন এত সাপোর্ট করছে। মরিস তার কথা এড়িয়ে যায়, কোনো রকম উত্তর দেয় না। সেখানেই তার পরিচয় হয় 2 ভাইয়ের সাথে, জন ও ক্ল্যারেন্স। আসলে আগে তারা মরিসের গ্যাংয়েই ছিল এবং এর আগে অন্য একটি জেলে বন্দী ছিল। এখন তারা 3 জনেই একসাথে পালানোর প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে চার্লি স্ত্রী তার সাথে দেখা করতে আসে।
এবং তাকে জানায় তার মা মারাত্মক অসুস্থ আর কিছু মাসই জীবিত থাকবেন। এটা শুনে সে খুবই দুঃখিত ছিল, তাই চার্লিও এখান থেকে বেরোতে চায়। সে মরিসকে জানায় যদি সে এখান থেকে পালানোর কোনো পরিকল্পনা করে তাহলে তাকেও যেন তার টিমে যুক্ত করে নেয়। পরদিন ডাইনিং টেবিলে মরিস, জন, ক্ল্যারেন্স এবং চার্লি এখান থেকে পালানোর মিটিং করতে শুরু করে। মরিস জানায় প্রতিটি সেলের এয়ারভেন্ট উপরে ছাদ পর্যন্ত পৌঁছায়, আর যেহেতু জেলখানাটি সমুদ্রের নোনা জলের মাঝে অবস্থিত, যার কারণে দেওয়ালগুলি অনেকটাই কমজোর হয়ে গেছে। তার কাছে জেলারের ওই নেল কাটারটি আছে, সেটি দিয়ে আস্তে আস্তে সে দেওয়ালে খোদাই করা শুরু করে দিয়েছে। এইভাবেই একটি ছোট্ট টানেল বানিয়ে যদি সে কোনোভাবে ছাদ পর্যন্ত পৌঁছে যায় তাহলে এখান থেকে পালানোর একটি প্ল্যান বানিয়ে ফেলতে পারবে। জন জিজ্ঞাসা করে, রাতে যদি গার্ডেরা দেখে তুমি সেলে নেই তখন? ক্ল্যারেন্স জানায় এই জেলখানায় তার পরিচিত একটি নাপিত আছে যে কিনা সবার চুল কেটে থাকে। তার কাছ থেকে নকল চুল নিয়ে তারা একটি ডামি বানাবে, যেটাকে খাটে শুইয়ে রাখলে গার্ডেরা ভাববে তারা ঘুমাচ্ছে। কিন্তু একটি সমস্যা থেকেই যায়, সমুদ্র কিভাবে পার হবে? মরিস বলে, জন তুমি তো ক্লোজিং ডিপার্টমেন্টে কাজ করো, সেখানে অফিসারদের জন্য রেইনকোট থাকে, সেগুলো চুরি করে আনো। আমরা ওগুলো দিয়ে রাবারের নৌকা আর লাইফ জ্যাকেট বানাবো, তা দিয়েই সমুদ্র পার হবে। চার্লি বলে, আমাকেও একটা কাজ দাও। মরিস তাকে বলে, যখন আমি ভেন্টিলেশনের দেওয়াল ভাঙার কাজ শুরু করব তখন তুমি পাহারা দেবে, যাতে কেউ দেখে না ফেলে। মরিসের পরিকল্পনা সবার বেশ ভালোই লাগে। সেই রাত থেকেই তারা কাজ শুরু করে দেয়। কিন্তু নেলকাটারটি ছোট হওয়ার কারণে মরিসকে খুবই কষ্ট করতে হয় গর্ত খুঁড়তে, হাতেও আঘাত লাগে তার। তবে ধীরে ধীরে গর্ত বড় হতে থাকে। পরের দিন খাবারের টেবিলে সে তার বন্ধুদের বলে যে তার গর্ত করার জন্য বড় কিছুর প্রয়োজন, নেল কাটার দিয়ে দেওয়াল খোঁড়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তখন মরিস তার হাতে থাকা চামচটার দিকে তাকিয়ে একটি আইডিয়া পায়। সে ইচ্ছা করে চামচটা তার জুতোয় ঘষে ময়লা করে ফেলে। তারপর মরিস গার্ডেদের ডেকে বলে, এই চামচটা ময়লা হয়ে গেছে, আমাকে অন্য একটা চামচ দাও। অন্যরাও তখন গার্ডেদের কাছে তাদের চামচ বদলাতে চায়। গার্ডের এতে কোনো সন্দেহ হয় না এবং সে সঙ্গে সঙ্গেই চামচ বদলাতে অনুমতি দিয়ে দেয়। এরপর মরিস সরাসরি টেবিলের দিকে এগোয়, যেখানে আরেকজন সিকিউরিটি গার্ড বসেছিল। জন সেখানে উপস্থিত গার্ডকে কথায় ব্যস্ত রাখে। এই সুযোগে মরিস দুটি চামচ তুলে নেয় এবং একটি লুকিয়ে তার পকেটে রেখে দেয়। এরপর সে সরাসরি তার সেলে ফিরে আসে। রাতে ইংলিশ যখন তাকে বই দিতে আসে তখন মরিস তাকে জিজ্ঞাসা করে, এখানে কি ওয়েল্ডিং করার কোনো সরঞ্জাম পাওয়া যাবে? ইংলিশ বুঝে যায় যে মরিসের মাথায় এখনো জেল থেকে পালানোর ভূত চেপে আছে। সে বলে, আমি তোমাকে আগেও বলেছি তোমার চেষ্টা বৃথা যাবে, তুমি ধরা পড়বে, এমনকি হয়তো তোমার জীবনও শেষ হয়ে যেতে পারে। এত বছরেও আমার কখনো পালানোর চিন্তা আসেনি, কারণ আমি জানি এটা অসম্ভব। কিন্তু তুমি খুবই জেদি, তাই এতে আমার কিছু করার নেই। চেষ্টা করো, হয়তো মৃত্যু পর্যন্ত পৌঁছে যাবে। তবে মরিস তার কথায় কান দেয় না। পরের দিন মরিস লিটমাসের কাছে দেশলাই চায় এবং বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি প্রতিদিন আমার খাবারের অংশটা তোমার ইঁদুরকে দেব। লিটমাস এতে খুশি হয়ে রাজি হয়ে যায়, কারণ সে তার পোষ্য ইঁদুরটিকে খুবই ভালোবাসত। সেই রাতেই লিটমাস মরিসকে দেশলাই দিয়ে দেয়। এরপর মরিস নেল কাটারের একটি হ্যান্ডেল খুলে ফেলে, যাতে এটি ছোট্ট একটি ধারালো অস্ত্র বানাতে পারে। এরপর সে চামচ ভেঙে নেল কাটারের হ্যান্ডেলের সঙ্গে যুক্ত করে দেশলাই জ্বালিয়ে সেই দুটিকে ওয়েল্ডিং করে একটি ধারালো অস্ত্র বানিয়ে ফেলে। ব্যাস, এরপর থেকেই সে ভেন্টের চারিপাশে ভালোভাবে খোদাই শুরু করে। চার্লি পাহারা দেয়, যদি কোনো গার্ড এই দিকেই আসে সে সঙ্গে সঙ্গে সিটি বাজিয়ে মরিসকে ইশারায় জানিয়ে দেয়। এবং এইভাবেই একে অপরের পাহারা দিতে দিতে তারা প্রত্যেকেই তাদের ভেন্ট খোদাই করতে শুরু করে। কিন্তু পাহারায় থাকতে থাকতে একসময় চার্লিও ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই এক গার্ড সেখানে আসে, কিন্তু সৌভাগ্যবশত সময় মতো ইংলিশ সেই গার্ডের মনোযোগ সরিয়ে নেয়। ইংলিশের কথোপকথন শুনে চার্লির ঘুম ভাঙে, কিন্তু গার্ড থাকতে সে ভয়ে সিটি বাজাতে পারে না। তখন সে একটি জিনিস ফেলে দেয়, আর মরিস সেটার ইঙ্গিত হিসেবেই বুঝে ফেলে এবং ভেন্টটিকে ঢেকে বিছানায় শুয়ে পড়ে। গার্ড তাকে জিজ্ঞাসা করে, এখানে যেন কিছু পোড়ার গন্ধ আসছে না? মরিস উত্তর দেয়, স্যার আপনার সামনে কেউ কি ধূমপান করবে? এমন সাহস কার আছে বলেন? আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। গার্ড তার কথা শুনে খুশি হয়ে ভাবে, যাক, অন্তত একজন তো তাকে ভয় পায়। গার্ড চলে যেতেই মরিস ভেন্টের চারিপাশে দেওয়ালটিকে খুঁড়ে ফেলে
কিন্তু সে দেখে যে ভেন্টের গ্রিলে স্ক্রু লাগানো আছে, যেটা কাটতে হলে ধারালো কিছু লাগবে, আর সেটা একমাত্র তাদের কার্পেন্টিংয়ের কাজের ওই ঘরেই পাওয়া যাবে। প্রতিদিন কাজে যাওয়ার সময় মরিস চালাকি করে ভেন্টের দেওয়ালের সিমেন্ট আস্তে আস্তে বাইরে ফেলে দিত, যাতে গার্ডেদের তাদের উপর সন্দেহ না হয়। পরের দিন কাজ করতে গিয়ে সে একটি মেটালের টুকরো তুলে নেয়, যেটা ছুরির মতো ধারালো ছিল। কিন্তু চার্লি তাকে বলে মেটাল ডিটেক্টর পার হয়ে এটাকে সে বাইরে কিভাবে নিয়ে যাবে। মরিস বেশ কনফিডেন্টের সঙ্গে তাকে বলে ওটা আমি সামলে নেব। কিন্তু বাইরে বেরোনোর সময় গেটে মেটাল ডিটেক্টর বেজে ওঠে। আসলে সে মেটালের টুকরোটা হাতে নিয়ে এসেছিল। গার্ড জিজ্ঞাসা করে এটা কেন নিয়ে যাচ্ছ? মরিস বলে স্যার, আমি ভেবেছিলাম এটা কাপড় ঝোলানোর কাজে লাগবে। গার্ড রেগে বলে বেশি চালাকি করার দরকার নেই, এটা আমাকে দাও। সে মরিসকে সম্পূর্ণ চেক করে বাইরে যেতে দেয়। কিন্তু মরিস আসলেই হিরো ছিল। সে দুটি ধাতবের টুকরো চুরি করেছিল, একটি হাতে এনেছিল আর একটা জুতোর ভিতরে লুকিয়ে রেখেছিল। সেই ধারালো ধাতব টুকরো দিয়ে সে গ্রিল কেটে ফেলে। এখন তাদের দরকার ছিল গার্ডেদের বোকা বানানোর জন্য একটি নকল ডামি বানানোর জন্য তাদের কালারের প্রয়োজন ছিল। তাই চার্লি গার্ডেদের কাছে কিছু রং চেয়ে নেয়। সে বলে তার নাকি ছবি আঁকতে বেশ ভালোই লাগে। গার্ডেরাও কিছু না ভেবে রাজি হয়ে যায় এবং তাকে রং দিয়ে দেয়। মরিস কিছুদিন থেকেই কংক্রিটের গুঁড়োগুলি জড়ো করে রেখেছিল এবং সেগুলি দিয়ে পাউডার বানায়। এদিকে জন নাপিতের থেকে চুল জোগাড় করে এবং ক্ল্যারেন্স লাইব্রেরি থেকে পুরনো বই সংগ্রহ করে আনে। এই সব কিছু জোগাড় হয়ে গেলে মরিস জল আর পুরনো বইগুলি ব্যবহার করে একটি নকল ডামি মাথা বানায়। এরপর সেটিতে রং আর চুল লাগিয়ে একেবারে একটি আসল মানুষের মতো মাথা বানিয়ে ফেলে। একই সঙ্গে মরিস নকল কার্ডবোর্ড দিয়ে সেম টু সেম দেওয়ালের কালার করে নকল ভেন্ট বানিয়ে ফেলে, যাতে কেউই বুঝতে না পারে সেই দেওয়ালে গর্ত খোঁড়া হয়েছে। এক রাতে মরিস একাই ডামি মাথাটা বিছানায় রেখে গলা পর্যন্ত কম্বলে ঢেকে দেয়। তারপর নকল কার্ডবোর্ড সরিয়ে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে। সে পাইপ ধরে আস্তে আস্তে ছাদে উঠে আসে। অন্যদিকে চার্লি পাহারা দিচ্ছিল। ছাদে পৌঁছে মরিস দেখে যে উপরে একটা লোহার গ্রিল আছে, তবে লাফ দিয়েও সেটিকে সে ধরতে পারে না। ঠিক তখনই এক গার্ড এসে চার্লিকে জিজ্ঞাসা করে এত রাতে তুমি আঁকাআঁকি কেন করছো, আর তোমার বন্ধু মরিস আজ এত তাড়াতাড়ি কেন শুয়ে পড়েছে? চার্লি বলে স্যার, আজ মরিস কার্পেন্টিংয়ের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই হয়তো সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। হঠাৎ গার্ডের হাত থেকে লাঠিটি পড়ে যায়। সেটা তুলতে গিয়ে সে দেখে মরিসের চুল খুবই অদ্ভুত লাগছে। চার্লি তো ভয়ে কাঁপতে শুরু করে দেয়, হয়তো এবার তারা ধরা পড়বে। গার্ড মরিসের সেলে গিয়ে তার চুল ছুঁয়ে দেখে। তখন মরিস বলে কি হলো স্যার, আমার চুল এত সুন্দর নাকি? সৌভাগ্যক্রমে ঠিক সময়ে মরিস নিচে এসে শুয়ে পড়েছিল। তো যাই হোক, পরের দিন মরিস তার বন্ধুদের বলে ছাদে একটা রাস্তা আছে, কিন্তু সেটি লোহার গ্রিল দিয়ে আটকানো, আর সেটা অনেক উঁচুতে। এই কারণেই গ্রিল পর্যন্ত পৌঁছাতে আরেকজনকে লাগবে। তখন জন বলে আমি আমার ভেন্ট প্রায় পুরোপুরি খুঁড়ে ফেলেছি, আজ রাতে আমিও সেখানে পৌঁছে যাব। রাতে মরিস আর জন ছাদে উঠে গ্রিলটিকে খোলার চেষ্টা করে। জন দেখে গ্রিলটা খুবই শক্ত আর মজবুত, একে খুলতে হলে কেবল ড্রিল মেশিন দিয়েই সম্ভব। পরের দিন মিউজিক ক্লাসে সবাই ব্যস্ত থাকলে মরিসের চোখ পড়ে একটা ছোট্ট ফ্যানের দিকে। ওটা দেখে তার মনে হয় এটাকে কাজে লাগিয়েই তারা ড্রিল বানাতে পারবে। সে ইশারায় চার্লিকে বলে যেভাবেই হোক ফ্যানটিকে লুকিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে। চার্লি গার্ডেদের চোখের আড়ালে তার ইনস্ট্রুমেন্টের বক্সে ফ্যানটিকে লুকিয়ে ফেলে। গার্ডেরা বক্সটিকে খুব ভালোভাবে চেক করে না, চার্লিকে যেতে দেয়। ফ্যানটা মরিসের হাতে আসতেই সে কাজ শুরু করে দেয়। অনেক কয়েক ঘন্টা কাজের পর মরিস ফ্যান থেকে ড্রিল মেশিন বানিয়ে ফেলে। সেই রাতেই মরিস আর চার্লি ছাদে উঠে লোহার রড কাটতে শুরু করে দেয়। ড্রিলের শব্দ খুব জোরে হচ্ছিল। শব্দ শুনে একটি গার্ড উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু ততক্ষণে মরিস একটি রড কেটে ফেলে এবং ড্রিল বন্ধ করে দেয়। শব্দ থেমে গেলে ওই গার্ড আর গুরুত্ব না দিয়েই নিচে নেমে আসে। এখন তাদের পালানোর সব রাস্তা তৈরি হয়ে গেছে। এরপর তারা ঠিক করে মঙ্গলবার রাতে তারা এই পৃথিবীর সবথেকে সুরক্ষিত জেল আলকাতরাজ থেকে পালাবে, যে জেলখানা থেকে আগে কেউ কোনোদিন পালাতে পারেনি। পরের দিন আবার তাদের মিটিং হয় সিনেমা হলে। যখন সবাই সিনেমা দেখছিল, সিনেমার শব্দের আড়ালে মরিস জন আর ক্ল্যারেন্সকে জিজ্ঞাসা করে তোমাদের ভেন্ট কি তৈরি হয়ে গেছে? তারা বলে হ্যাঁ। আর সেই রেনকোটগুলোর কি হলো, যেগুলো দিয়ে আমরা টিউব বোট আর লাইফ জ্যাকেট বানাবো?
তারা বলে সবই তৈরি আছে, আমাদের প্রত্যেকের ডামি মাথাগুলিও একেবারে তৈরি, এখন শুধু পালানো বাকি। পরের দিন সকালে ব্রেকফাস্টে মরিস ডগের দেওয়া সেই ফুলটিকে টেবিলে রাখে। ওয়ার্ডেন সেটা দেখে রেগে গিয়ে ফুলটা মুড়িয়ে ফেলে দেয়। এটা দেখে লিটমাস খুবই রেগে যায়, কারণ ফুলটা ছিল তাদের বন্ধুর ডগের সবথেকে প্রিয়, আর ডগ মারা গিয়েছিল। লিটমাস রাগে ওয়ার্ডেনকে আক্রমণ করতে যায়। এমনিতেই সেই ডগকে মানসিক অত্যাচার করে মেরে ফেলেছে, তার ওপর তার প্রিয় ফুলটিকেও এভাবে মুড়িয়ে ফেলে দিচ্ছে। কিন্তু ওয়ার্ডেনের উপর আক্রমণ করতে গিয়েই তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যায়। মরিসের ওয়ার্ডেনের উপর খুবই রাগ হয়, তবে সে কিছুই বলতে পারে না, যার ফলে তারা চারজনেই সেই রাতেই পালানোর সিদ্ধান্ত নেয়। মরিস মাঝরাতের অপেক্ষায় থাকে, তখন পাহারা কিছুটা কম থাকে। রাতে ইংলিশ যখন বই দেওয়ার জন্য তার সেলে আসে, মরিস তার সাথে হাত মিলিয়ে বলে, এটাই আমাদের শেষ দেখা। ইংলিশ বুঝতে পারে এখান থেকে পালানোর সে খুব ভালো একটা পরিকল্পনা হয়তো বানিয়ে ফেলেছে। হঠাৎই সেই রাতেই ওয়ার্ডেন তার সেল চেক করতে আসে। হয়তো ওয়ার্ডেন জেনে গেছে তারা এখান থেকে পালানোর প্ল্যান করছে। সে ভয় পেয়ে যায়। ওয়ার্ডেন প্রতিটি কোণ খুঁজে দেখে, কিন্তু মরিস কোনো সাধারণ কয়েদি ছিল না। সে এত নিখুঁত পরিকল্পনা করেছিল যে ওয়ার্ডেন কিছুই বুঝতে পারেনি। কার্ডবোর্ড দিয়ে সে এত সুন্দরভাবে ভেন্ট ঢেকে রেখেছিল যে কিছুই ধরতে পারে না ওয়ার্ডেন। অবশেষে সেখান থেকে বেরিয়ে গেলে গার্ড ওয়ার্ডেনকে জানায় সে রাতে শুনেছে মরিস এবং চার্লি সারা রাত কথা বলে, হয়তো কোনো পরিকল্পনা করছে তারা। এটা শুনে ওয়ার্ডেন বলে, পরের দিন মরিসের সেল পাল্টে দাও। পরদিন সকালের ব্রেকফাস্ট টেবিলে উলফ মরিসকে আবার হুমকি দেয়, আজ রাত তোমাদের শেষ রাত হবে। মরিস হেসে বলে, এই গাধা ঠিকই বলেছে, আজ রাত আমাদের শেষ রাতেই হবে। দুপুরে আবার উলফ তাকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে ইংলিশ এসে তাকে বাঁচায়, কারণ সেও মরিসকে সাহায্য করতে চাইছিল, কারণ এই প্ল্যান করতে সে অনেক কষ্ট করেছে। রাতে মরিস, জন, ক্ল্যারেন্স আর চার্লি তাদের ভেন্ট দিয়ে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে খাওয়ার টেবিলে চার্লি রাজি হয়েছিল, কিন্তু সেলে গিয়ে সে প্রচণ্ড ভয় পেতে শুরু করে এবং তার সিদ্ধান্ত বদলে নেয়। ফলে তিনজন একসঙ্গে ছাদে পৌঁছে অনেকক্ষণ চার্লির জন্য অপেক্ষা করার পরেও চার্লি সেখানে আসে না। তারা বুঝে যায় যে চার্লি আসবে না, তাই তাকে ছেড়ে তারা এগোয়। এদিকে চার্লি একা বসে আফসোস করে যে এই সুন্দর সুযোগ সে হাতছাড়া করেছে। অবশেষে সে সাহস করে ভেন্ট দিয়ে ছাদে উঠে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। একা সে গ্রিল পর্যন্ত পৌঁছাতে পারবে না। অন্যদিকে তিনজন পাইপ ধরে নেমে যায় এবং গার্ডদের চোখে ফাঁকি দিয়ে শেষ দেওয়াল পার হয়। এরপর তারা দৌড়ে সমুদ্রের কিনারায় পৌঁছায়। তারা রেনকোট দিয়ে বানানো টিউববোটটিকে ফোলাতে শুরু করে। মুখ দিয়ে ফোলাতে অনেক সময় লাগে, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় নেই। অবশেষে তারা টিউববোট জলে নামায়। পৃথিবীর সবথেকে সুরক্ষিত জেল থেকে তারা পালিয়ে যায়। পরদিন সকালে গার্ডেরা সেল চেক করতে আসলে চার্লিকে তারা সেলে ভূতের মতো দাঁড়িয়ে থাকতে দেখে। মনে মনে সে নিজেকেই দোষ দিচ্ছিল, কাল রাতে যদি একটু সাহস করে এখান থেকে পালাতো, আজ সে এক স্বাধীন জীবনযাপন করত। গার্ড মরিসকে ডাকতে গিয়ে দেখে সেলের নকল মাথা সাজানো রয়েছে। সে একেবারে হতবম্ব হয়ে যায়। 3টি সেল থেকে 3টি কয়েদি পালিয়ে গেছে। পুরো জেলে তাদের পালানোর খবর ছড়াতেই হুড়োহুড়ি লেগে যায়। ওয়ার্ডেনের কাছেও খবর পৌঁছায়। ওয়ার্ডেন চারিদিকে দ্রুত তল্লাশি চালায়। সমুদ্রে সার্চ অপারেশন হয়, কিন্তু তাদের লাশও পাওয়া যায় না। ওয়ার্ডেন অবশেষে বুঝতে পারে যে তারা হয়তো বেঁচেই গেছে, কিন্তু চাকরি এবং সম্মান বাঁচাতে সে রিপোর্টে লিখতে বলে যে তারা জলে ডুবে মারা গেছে। কিন্তু ওয়ার্ডেন জানতো যে কেউই সেটা বিশ্বাস করবে না। উচ্চপদস্থ অফিসাররা ওয়ার্ডেনের উপর প্রচণ্ড রেগে যায়। যখন তারা পালিয়ে গেছিল তখন কি তুমি ঘুমাচ্ছিলে? এই জেল পালানোর পর থেকেই মরিস পুরো পৃথিবীতে এক বিখ্যাত জিনিয়াস চোর হিসেবে খ্যাতি পায়। এর 1 বছর পরেই আলকাদ্রাস জেল বন্ধ করে দেওয়া হয়, কারণ আর কেউই গ্যারান্টি দিতে পারছিল না যে এখান থেকে কেউ পালাতে পারবে না। এবং এখানেই এই সত্য ঘটনার উপর বানানো মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই কাহিনী এবং মরিসের জেল পালানোর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।